ওয়েলকাম টু আওয়ার অনলাইন ক্লাস 12। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আমাদের যে দ্বিতীয় অধ্যায়, সে দ্বিতীয় অধ্যায়ের যে উপনিবেশ বিস্তার ঊনবিংশ এবং বিংশ শতাব্দীতে উপনিবেশিকতাবাদ এবং সাম্রাজ্যবাদের অধ্যায়, যে অধ্যায় নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো আগের দিন আমরা মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় শক্তিশালী রাষ্ট্রগুলা কিভাবে উপনিবেশ গড়ে তুলেছিল সেটা নিয়ে আমরা জেনেছি। আজকে আমরা জানব যে দূরপ্রাচ্য বা সুদূর প্রাচ্যে উপনিবেশ স্থাপন কিভাবে হয়েছিল বা করেছিল শক্তিশালী দেশগুলা। তো দূরপ্রাচ্য বলতে যে সমস্ত দেশ বোঝায় তার মধ্যে হচ্ছে বিশেষত চীন এবং জাপান। চীন ও জাপান এই দুটি রাষ্ট্রকে মূলত দূরপ্রাচ্য বলা হয়। তো এই দুই দেশের মানুষ তারা নিজেদের যে সভ্যতা বা সংস্কৃতি, সেই সংস্কৃতি সম্পর্কে তারা অত্যন্ত গর্ববোধ করত। এজন্য তারা বাইরের দেশের সঙ্গে, বিদেশের সঙ্গে তারা কিন্তু সেরকম যোগাযোগ রাখতো না, নিজেদের গর্ববোধ করত নিজেদের সংস্কৃতি নিয়ে। তাই বিদেশি সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলির আগ্রহ কিন্তু এতে আরো বাড়ে। তো এবার আমরা আসবো প্রথমেই জাপান নিয়ে, যে জাপানে কিভাবে বিদেশি শক্তিগুলোর আগ্রাসন তৈরি হয়। তো জাপান বহির্জগৎ থেকে দীর্ঘদিন বিচ্ছিন্ন ছিল। গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থান এবং প্রাকৃতিক সম্পদের জন্য বিদেশিদের জাপানের প্রতি প্রলুব্ধ করেছিল। 19 শতকের মাঝামাঝি এই বিচ্ছিন্নতার অবসান ঘটতে শুরু করে এবং ইউরোপীয়রা জাপানে প্রবেশ করতে শুরু করে। আগে যেমন দেখলাম যে বিভিন্ন ইউরোপীয় শক্তি পৃথিবীর বিভিন্ন দেশে তারা উপনিবেশ গড়ে তুলছে, ঠিক সেই রকমভাবে জাপানের দিকেও তারা অগ্রসর হয়। তো প্রথম পেরির আগমন হয়। পেরি হচ্ছে আমেরিকার সেনাপতি, একজন নাম হচ্ছে কমোডোর ম্যাথু পেরি। পেরি আমেরিকার একজন সেনাপতি। তিনি 4000 মার্কিন সেনা এবং 7টি যুদ্ধ জাহাজ নিয়ে 1854 খ্রিস্টাব্দে তিনি ইয়োডো বন্দরে হাজির হন। বন্দরটির নাম হচ্ছে ইয়োডো বন্দরে হাজির হন। জাপানের যে সরকার ছিল, সে সরকারের নাম হচ্ছে শোগুন সরকার। আমাদের যেমন ভারতবর্ষের ছিল মুঘল সাম্রাজ্য, এরকম জাপানে ছিল শোগুন সরকার। সেই সরকার কিন্তু ভীত হয়ে যায় এবং বাধ্য হয় একটা চুক্তি স্বাক্ষর করতে। কার সঙ্গে? পেরির সঙ্গে। চুক্তিটার নাম হচ্ছে কানাগাওয়ার সন্ধি। সালটা 1854 খ্রিস্টাব্দে। সন্ধির শর্ত অনুসারে শিমোগো ও হাকোডাটা বন্দর দুটি আমেরিকার কাছে খুলে দেওয়া হয়। শিমোগো ও হাকোডাটা, এগুলো সব জাপানি নাম, তোমাদের কাছে এগুলো সম্পূর্ণ নতুন মনে হবে। তো এই শিমোগো ও হামোডাটা বন্দর যেখানে বাণিজ্যের জন্য যাতায়াত করা হয়, সেই বাণিজ্যের জন্য আমেরিকার কাছে খুলে দেওয়া হয়। এবার আমেরিকা যখন সুযোগ পেল জাপানে, অনুরূপভাবে ওই রকমই ইংল্যান্ড, একে একে রাশিয়া, তারপরে হল্যান্ড, এই সমস্ত দেশগুলো কিন্তু জাপানের সঙ্গে এরকম অপমানজনক চুক্তিটা সবাই এক এক করে এসে স্বাক্ষর করলো। আর তারা জাপানের কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা ও অতিরাষ্ট্রিক অধিকার তারা আদায় করতে শুরু করলো। এই আদায় তারা করলো বিভিন্ন দেশ জাপানে। কিন্তু এই
সুযোগ সুবিধা দেওয়ার জন্য জাপানের যারা সাধারণ নাগরিক তারা কিন্তু তাদের নিজেদের সরকারকে দোষারোপ করলো এবং তারা অসন্তুষ্ট হয়ে তার প্রতি আন্দোলন শুরু করলো। জাপান আধুনিকতার সংস্কারের দিকে ছুটে গেল এবং আধুনিক শক্তিশালী রাষ্ট্র হিসাবে জাপান নিজে নিজেই আত্মপ্রকাশ করল এবং বিদেশি আধিপত্য প্রতিরোধ তারা শুরু করে দিল। বিদেশিরা যেভাবে তারা তাদের দেশকে এক এক করে বাণিজ্যের জন্য সুযোগ সুবিধা নিচ্ছিল এর আগে, সেই সুযোগ সুবিধা তারা এবার জাপান নিজেরাই শক্তিশালী হয়ে গিয়ে তারা এক এক করে তারা সেই শক্তিশালী রাষ্ট্রগুলোকে তারা নিজেদের দেশ থেকে বের করতে শুরু করলো এবং ক্রমেই আস্তে আস্তে তারা করলো কি, জাপান নিজেই একটি সাম্রাজ্যবাদী রাষ্ট্রে পরিণত হয়ে গেল। জাপান নিজেই এবার আগ্রাসী রীতি গ্রহণ করলো এবং বিভিন্ন দেশ তারা তার পরবর্তীতে জয় করেছিল। চীন আক্রমণ করেছিল, তারা পার্শ্ববর্তী এক বিশাল রাষ্ট্রকে তারা আক্রমণ করে নাস্তানুবুদ করেছিল, পর্যদুস্ত করেছিল, হারিয়েছিল। তো এইভাবে জাপান প্রথমে অপমানজনক চুক্তি স্বাক্ষর করলো, তারপরে আরও অন্যান্য রাষ্ট্র এসে জাপান সুযোগ সুবিধা গ্রহণ করলো এবং এই গ্রহণ করার পর সেখানকার সরকারের প্রতি সাধারণ মানুষ বীতশ্রদ্ধ হলো এবং তারা নিজেদেরকে আত্মনির্ভরশীল করলো। যে আত্মনির্ভরশীলতার কথা এখন আমাদের মোদী সরকারের মুখে শোনা যাচ্ছে, কিন্তু কতটা আমরা হতে পারবো সেটাই আমাদের এখন বড় দেখার বিষয়। তো সেই আত্মনির্ভরশীল তারা কিন্তু হয়েছিল জাপান এবং শক্তিশালী রাষ্ট্র হয়ে তারা নিজেরা করলো কি, বিদেশি শক্তিকে প্রতিহত করে তারা নিজেরাই শক্তিশালী রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে অন্যান্য রাষ্ট্র তারা আক্রমণ করতে শুরু করলো এবং তারা সফল হয়েছিল পরবর্তীতে। এই সমস্ত আলোচনা পরবর্তীতে আমরা করব, জাপান নিয়ে আরও বিস্তারিত আলোচনা। তো আমাদের আজকের আলোচনা এটুকুই জাপান নিয়ে। তবে আরও আলোচনা রয়েছে, সেটা হচ্ছে চীন। দূরপ্রাচ্যের আরও একটি রাষ্ট্র, নাম হচ্ছে চীন। তো চীনও বিপুল প্রাকৃতিক সম্পদ, একটা বিশাল রাষ্ট্র আমরা জানি চীন। তো সেই বিশাল রাষ্ট্রের প্রাকৃতিক সম্পদ ইউরোপীয় বণিক জাতিগুলোকে কিন্তু প্রলুব্ধ করেছিল বা তাদেরকে আকর্ষণ করেছিল। তো 16 শতকে পর্তুগিজ এবং সপ্তদশ শতকে ওলন্দাজ, ইংরেজ এবং স্পেনীয়রা চীনে বাণিজ্য কুঠি নির্মাণ করতে শুরু করে। ভারতে যেরকম তারা বাণিজ্য কুঠি নির্মাণ করেছিল, বাণিজ্য কুঠি বলতে যেখান থেকে তারা বাণিজ্য পরিচালনা করবে। তো চীনারা এসব বিদেশিদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপনে কিন্তু তারা আগ্রহ দেখায়নি, যেহেতু তারা নিজেদের দেশ সম্পর্কে অত্যন্ত গর্ববোধ করত। তো বিভিন্ন বাধা নিষেধ সত্ত্বেও অপমানজনক শর্তাদি মেনে ইউরোপীয়রা চীনে একমাত্র ক্যান্টন বন্দরটা না হচ্ছে ক্যান্টন বন্দরে তারা বাণিজ্য করার অধিকার তারা পেল। ইউরোপীয়রা চীনের কাউতাও প্রথা মানতে রাজি হলো। কাউতাও প্রথাটা তোমরা জেনে রাখো। কাউতাও প্রথা একটা প্রথার নাম। কাউতা প্রথা হচ্ছে যে চীনের সম্রাটের সামনে বা আধিকারিকদের সামনে বিদেশিরা এসে নত জানু বা মাথা নত করে তাদেরকে এই আর কি সম্মান জানানোর প্রথা, সেটাকে বলা হচ্ছে কাউতাও প্রথা। রাজি হলো ইউরোপীয়রা এবং সেখানে এসে যে কোনো শর্তে তারা বাণিজ্য করার অধিকার তারা চাইছিল। তো ইতিমধ্যে আফিম বাণিজ্যকে কেন্দ্র করে ইংরেজদের সঙ্গে চীনের একটা বিরোধ বাধে এবং শুরু হয়ে যায় যুদ্ধ। আফিম বাণিজ্য একটি বিস্তারিত আলোচনা আছে আফিম বাণিজ্য নিয়ে, যে আফিম কিভাবে ইংরেজরা সে দেশে রপ্তানি করতো এবং বিশাল তারা অর্থ উপার্জন করতো এই আফিমকে কেন্দ্র করে, এবং আফিম দিয়ে গোটা চীনা সভ্যতা ধ্বংসের মুখোমুখি হচ্ছিল। এই কারণে চীনারা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। তো প্রথম ইঙ্গো চীন যুদ্ধ হয়েছিল এরকম আফিমকে কেন্দ্র করে 1839 থেকে 42। আফিমকে কেন্দ্র করে যুদ্ধ বা প্রথম ইঙ্গো চীন যুদ্ধ। প্রথম ইঙ্গো চীন যুদ্ধ হলো 1839 থেকে 42 খ্রিস্টাব্দে। এই সময় চীনারা যুদ্ধ করে ইংরেজদের সঙ্গে।
এবং মাঞ্চু সরকার ইংরেজদের কাছে পরাজিত হয়। সরকারের নাম হচ্ছে মাঞ্চু সরকার। এবং অপমানজনক চুক্তির নাম হচ্ছে নানকিং সন্ধি। নানকিং সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হয় চীনারা 1842 খ্রিস্টাব্দে। 42 খ্রিস্টাব্দে সন্ধির শর্ত কি ছিল? যে ইংরেজদের হংকং দিয়ে দিতে হবে। হংকং বলে একটা যে শহর ছিল, সেই শহরটা দিয়ে দিতে হবে। ইউরোপীয়দের বাণিজ্যের জন্য ক্যান্টন সহ 5টি বন্দর খুলে দেওয়া হয়। এই 5টি বন্দরে ইংরেজরা অতিরাষ্ট্রিক অধিকার লাভ করে। ইংল্যান্ডের সাফল্য, যে এই আফিম যুদ্ধে সাফল্য, কিন্তু আরও অন্যান্য দেশকেও উৎসাহিত করে। আমেরিকা, ফ্রান্স, নরওয়ে, সুইডেন প্রভৃতি দেশকে চীনের সঙ্গে বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করতে উৎসাহিত করল। এবার পরবর্তীতে আবার একটি যুদ্ধ হলো, দ্বিতীয় ইঙ্গো চীন যুদ্ধ। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে দ্বিতীয় ইঙ্গো চীন যুদ্ধ। এটি হয়েছিল 1856 থেকে 1858 খ্রিস্টাব্দের মধ্যে। চীনে যুদ্ধের পরাজিত আবার হলো এবং ইংল্যান্ড এবং ফ্রান্সের সাথে তিয়েনশিনের সন্ধি এবার স্বাক্ষর করলো। যে সন্ধিটার নাম হচ্ছে তিয়েনশিন। তিয়েনশিনের সন্ধি 1858 খ্রিস্টাব্দে স্বাক্ষর করলো। চীন বাধ্য হলো স্বাক্ষর করতে। সন্ধির শর্ত এবার কি? চীনের 11টি বন্দর বিদেশিদের জন্য খুলে দেওয়া হলো। চীনের বিদেশি বণিকরা চীনা আইনের এখতিয়ার থেকে মুক্ত হলো এবং চীনে বিদেশিদের খ্রিস্টান ধর্ম প্রচার করার সুযোগ দেওয়া হলো। এবার জাপানের সাম্রাজ্যবাদ। আগে বলেছি যে তোমাদের আগের আলোচনায় বললাম যে জাপান শক্তিশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে শুরু করলো এবং সেই জাপান কিন্তু সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করলো, অর্থাৎ সাম্রাজ্য বিস্তার করার নীতি। শক্তি বৃদ্ধির পর জাপান নিজে সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করলো। চীনের অধীনস্থ কোরিয়া দখলের উদ্দেশ্যে জাপান 1894 খ্রিস্টাব্দে কিন্তু চীন আক্রমণ করলো। এবার চীন আক্রমণ করলো কে? জাপান। চীন আক্রমণ জাপান করলো 1894 থেকে 95। 1894 থেকে 95 খ্রিস্টাব্দের মধ্যে। এই যুদ্ধেও কিন্তু চীন পরাজিত হলো এবং জাপানের সঙ্গে শিমনোসেকির সন্ধি। সন্ধিটার নাম হচ্ছে শিমনোসেকি। শিমনোসেকির সন্ধি স্বাক্ষর করলো 1895 খ্রিস্টাব্দে। ছোট্ট একটি রাষ্ট্র জাপানের কাছে চীন পরাজিত হলো এবং তারাও সন্ধি স্বাক্ষর করলো, শিমনোসেকির সন্ধি। এবং সেই সন্ধির শর্ত কি ছিল? চীনের মাঞ্চুরিয়া প্রদেশের লিয়াংটুং উপদ্বীপ, ফরমোজা ও পেস্কাডোরেস দ্বীপপুঞ্জ জাপান দখল করে নিল। চীনের কয়েকটি বন্দর জাপানের বণিকদের জন্য খুলে দেওয়া হলো। জাপানের নাগরিকরা চীনে কারখানা এবং শিল্প স্থাপনের অধিকার পেল। এইভাবে বিভিন্নভাবে জাপান চীনকে আর কি গ্রাস করতে শুরু করলো। এটা ছিল জাপানের আক্রমণ এবং জাপানের সাম্রাজ্যবাদী নীতি চীনের উপর। এবার আসলো রুশের আগ্রাসন। 4 নম্বর হচ্ছে, এটা 3 নম্বর ছিল। এবার হচ্ছে রুশ আগ্রাসন। রাশিয়াও কিন্তু চীনকে ছাড়েনি। জাপান চীনের মাঞ্চুরিয়া প্রদেশের লিয়াংটুং উপদ্বীপ যখন দখল করার চেষ্টা করলো, জাপানকে প্রতিহত করে রাশিয়া সেই উপদ্বীপ দখল করে নিল। রাশিয়া চীনের উত্তর সীমান্তে অবস্থিত মঙ্গোলিয়ার আমুর উপত্যকা দখল করে সেখানে ভ্লাদিভস্টক বন্দর স্থাপন করলো এবং ভ্লাদিভস্টক বন্দরে রেলপথের দ্বারা সেন্ট পিটার্সবার্গের সঙ্গে এবং পোর্ট আর্থার বন্দরকে ট্রান্স সাইবেরিয়া রেলপথের সঙ্গে যুক্ত করে দিল। জাপান রাশিয়া মঙ্গোলিয়া আক্রমণ করলো চীনের এবং সেখানে রেলপথ বিস্তার করে দিল, রাশিয়ার সঙ্গে সরাসরি যোগাযোগ করে দিল।
এবার চীনের খণ্ডীকরণ বলা হয়। 5 নম্বর হচ্ছে চীনের খণ্ডীকরণ, বা যেটাকে বলা হয় চীনের তরমুজ নিয়ে ভাগাভাগি করা। চীনটাকে একটা তরমুজ ধরে এবং তাকে ভাগাভাগি করে সবার খাওয়া। চীনের ওপর আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে রুশ জাপান প্রতিদ্বন্দ্বিতা শুরু হলে ইউরোপীয় শক্তিগুলো নতুন করে চীনের উপর ঝাঁপিয়ে পড়ে। এর মধ্যে যেমন জার্মানি কিয়াওচাও বন্দর দখলের পর শানটুং প্রদেশের অধিকার প্রতিষ্ঠা শুরু করলো। ইংল্যান্ড ইয়াংশি উপত্যকা নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করলো। ফ্রান্স ইন্দোচীনের আনাম থেকে চীনের অভ্যন্তরভাগ পর্যন্ত রেলপথ নির্মাণের অধিকার পেল। তাহলে কোন কোন রাষ্ট্র? জার্মানি, ইংল্যান্ড, ফ্রান্স, এরাও এক একটা করে বন্দর দখল করে নিল। এবার আসলো বিশ্বের মধ্যে আরও একটি রাষ্ট্র, শক্তিশালী সুপার পাওয়ার রাষ্ট্র, যেন হচ্ছে আমেরিকা। 6 নম্বর হচ্ছে আমেরিকা। আমেরিকা মুক্তদার নীতি ঘোষণা করলো। আমেরিকার পররাষ্ট্র সচিব, যার নাম হচ্ছে স্যার জন হে, এর নাম হচ্ছে জন হে। তিনি 1899 খ্রিস্টাব্দে একটা নীতি ঘোষণা করলেন। চীনে যখন সবাই দেখছেন যে ইউরোপীয় রাষ্ট্রগুলা এসে চীনে অধিকার প্রতিষ্ঠা করছে এক এক করে, ঠিক তখনই তিনি এসে চীন যাতে তাদের দেশেও বাণিজ্য করতে পারে আমেরিকা, এবং সেখানে বাণিজ্যের ফায়দা তুলতে পারে আমেরিকা, তার জন্য চীনকে তিনি মুক্তদ্বার নীতি ঘোষণা করলেন, বা ওপেন ডোর পলিসি, যেটা ইংরেজিতে বলা হয় ওপেন ডোর পলিসি। মুক্তদ্বার নীতি, বা ইংরেজিতে বলা হচ্ছে ওপেন ডোর পলিসি, POLICY, ওপেন ডোর পলিসি বা মুক্তদ্বার নীতি ঘোষণা করে তিনি কি করলেন, যে ভবিষ্যতে চীন যাতে মার্কিন বাণিজ্য চালাতে পারে, চীনের বিভিন্ন অঞ্চলে আমেরিকার বাণিজ্যের সমান সুযোগ দিতে হবে, এই নীতিতে তিনি ঘোষণা করলেন। এভাবে চীনে আমেরিকার অর্থনৈতিক সাম্রাজ্যবাদ চালায়। তো এই সাম্রাজ্যবাদটাকে কিন্তু আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী, যিনি জওহরলাল নেহরু নামে পরিচিত, তিনি কিন্তু এই সাম্রাজ্যবাদটাকে, আমেরিকার এই সাম্রাজ্যবাদটাকে চীনের উপর, এটাকে বলেছেন অদৃশ্য সাম্রাজ্যবাদ, অর্থাৎ দেখা যাচ্ছে না কিন্তু এটা একটা সাম্রাজ্যবাদী নীতি, অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে চীনকে অধিকার করে নেওয়া। এটাকে বলা হয় ইনভিজিবল ইম্পেরিয়ালিজম, ইনভিজিবল বা অদৃশ্য ইম্পেরিয়ালিজম বা সাম্রাজ্যবাদ, এটা তিনি বলে আখ্যা দিয়েছেন পণ্ডিত জওহরলাল নেহরু আমেরিকার এই নীতিটাকে। জাপানের পরবর্তী উদ্যোগের পরে 7 নম্বর হচ্ছে জাপানের পরবর্তী উদ্যোগ। জাপানের উদ্যোগ, এর আগে দেখেছি যে আমরা জাপান শিমনোসেকির সন্ধি দ্বারা জাপান চীনকে সন্ধি স্বাক্ষর করিয়ে চীনকে অনেকটা অধিকার করেছিলেন। চীনে বক্সার বিদ্রোহ 1900 খ্রিস্টাব্দের সময় মাঞ্চুরিয়ার রেলপথ রক্ষার অজুহাতে রুশ সেনা দল চীনে যখন প্রবেশ করে মাঞ্চুরিয়া দখল করে নিল। এর ফলে রাশিয়ার বিরুদ্ধে জাপান যুদ্ধ ঘোষণা করলো, রুশ জাপান যুদ্ধ, যেটার নাম হচ্ছে রুশ জাপান যুদ্ধ। যখন 1900 খ্রিস্টাব্দে বক্সার বিদ্রোহ হলো, সেই সময় রাশিয়া কিন্তু সেই মঙ্গোলিয়াতে, চীনের একটা জায়গা যেটা উত্তর দিকে, সেই মঙ্গোলিয়ায় তারা রেলপথ বিস্তার করে কিন্তু চীনের অনেকটা অধিকার করে বসেছিল। সেই সময় যাতে চীনের উপর জাপানের যাতে কর্তৃত্ব থাকে, সেই জন্য জাপান কিন্তু রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই যুদ্ধটার নাম হচ্ছে রুশ জাপান যুদ্ধ। রুশ জাপান যুদ্ধ, এটা হচ্ছে 1904 থেকে 1905, 1904 থেকে 1905 খ্রিস্টাব্দে এটা হয়, রুশ জাপান যুদ্ধ। এই যুদ্ধে রাশিয়া পরাজিত হয়ে পোর্টসমাউথের সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হয়। রাশিয়া একটি বিশাল রাষ্ট্র,
কিন্তু জাপানের কাছে সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হয়, যেন হচ্ছে পোর্টসমাউথ। পোর্টসমাউথ সন্ধি। পোর্টসমাউথের সন্ধি 1905 খ্রিস্টাব্দে স্বাক্ষর করতে বাধ্য হয়। এর দ্বারা জাপান লিয়াংটু ফিরে পায়। লিয়াংটু একটা জায়গার নাম, সেটা ফিরে পায়। জাপান 1911 খ্রিস্টাব্দে সমগ্র কোরিয়া দখল করে নেয়। প্রথম বিশ্বযুদ্ধের সময় চীনের জার্মান উপনিবেশ শান্টুং জাপান দখল করে চীনের উপর 21 দফা দাবি চাপিয়ে দেয় 1915 খ্রিস্টাব্দে। 21 দফা দাবি, 21 দফা দাবি 1915 খ্রিস্টাব্দে চাপিয়ে দেয় কার উপর? চীনের উপর চাপিয়ে দেয় জাপান। এবং সেই দাবিতে তার সবগুলাই জাপানের নিজস্ব চাহিদা এবং দাবি দেওয়া ছিল। চীন এর অধিকাংশ দাবি মেনে নিয়ে জাপানকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে দেয়। এইভাবে আমরা দেখলাম আজকে যে দূরপ্রাচ্যে উপনিবেশ স্থাপনে কিভাবে ইউরোপীয় রাষ্ট্রগুলা তারা একে একে জাপান এবং চীনকে গ্রাস করেছিল, কিন্তু পরবর্তীতে জাপান নিজে আত্মনির্ভরশীল হয় এবং সেই শক্তিশালী রাষ্ট্রগুলোকে তারা প্রতিহত করে এবং তারা নিজেরাই একটা সাম্রাজ্যবাদী রাষ্ট্রে পরিণত হয় শক্তিশালী হওয়ার পর। কিন্তু সেই চীনে কিন্তু বিভিন্ন রাষ্ট্র এক এক করে তারা নিজেদের আধিপত্য খাটায় এবং শক্তিশালী জাপান পার্শ্ববর্তী রাষ্ট্র চীনকে বেশ কয়েকবার যুদ্ধে পরাস্ত করে। রাশিয়ার সঙ্গে জাপানের যুদ্ধ হয়। আমেরিকা সেখানে মুক্তদার নীতি ঘোষণা করে। এইভাবে জাপান চীনে, আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি বিভিন্ন রাষ্ট্র জাপানকে ভাগ করে তারা নিজেদের আধিপত্য দেখিয়েছিল। এইভাবে আজকে আমরা জানলাম দূরপ্রাচ্যে কীভাবে উপনিবেশ বিস্তার হয়েছিল। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। এই ভিডিওটি বারবার তোমরা দেখবে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই বই, তো পাঠ্যপুস্তক তোমরা অবশ্যই পড়বে, তা যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো আজকে তোমাদের ভিডিও ক্লাস আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।